আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প সমীর সরকারের কলমে নিষিদ্ধ সুবাস। সঙ্গে থাকছি আমি অমিত। আমি সোমা। পর্ব 2। মিনুর ঘরে তখন বসে কোজাগরি, যার বর্তমান নাম ইমলি। কোজাগরিও পেয়ারির ভক্ত একরকম, তবে ও নিচ তলায় থাকে, তাই রোজ এখানে আড্ডা দিতে আসতে পারে না। আজ এসেছে, তবে পেয়ারিকে পায়নি। ওর ঘরে যে কাস্টমার চলে এসেছে, আর এখন খুব শীঘ্রই ওদের ঘরেও ঢুকবে। তখনই ওর নিচ হতে ডাক পড়বে। নিচে এখন ওর বড্ড বাজে লাগে। মাঝবয়সী ঝিল্লি এখন রসের গল্প নিয়ে বসেছে নিচের বারান্দায়। কী সব ভাষা তার, শুনতেই কান ঝালাপালা হয়ে ওঠে। তাই ও এখানে আসে। পেয়ারের মুখে রামায়ণ, মহাভারত কত ভালো লাগে ওর। জ্ঞানও নিতে পারে অনেক। রমেশ পেয়ারির ঘরের সামনে আড়ি পেতে থেকে যখন দেখল ও বেশ কাজ করছে, তখন নিচে আসতে সিঁড়ির দিকে এগোলো, মুখে একটা দারুণ হাসি। সিঁড়ির আগে মিনুর ঘর। ওখানেই চাপা কথার আওয়াজ শুনে দরজায় কান পাতল। ভেতরে কোজাগরি, ওরফে ইমলির গলা। এভাবেই কাটাতে হবে সারা জীবন, এটাই আমাদের জীবন রে। আমরা খুব শীঘ্র পালানোর বন্দোবস্ত ঠিক করব, আর সেদিন রমেশ নামের কুত্তাটাকে আমি নিচে খুন করে যাব। ওর দাম্ভিকতা শেষ করে দেব, না হলে শান্তি হবে না আমার। সেদিন ঠিক সবাই পালাবো। তুই মিলিয়ে নিস কোজাগরি। কিন্তু মিনুদি, কি করে পারবো এটা? এখান থেকে বেরোনোর মতো তো কোনো পথই নেই। সেটা তো কল্পনাও করা যায় না। কে বলল কল্পনাও করা যায় না? শুধু ধৈর্য ধরতে হবে। দেখিস, আমরা ঠিক পারবো। আর ওই রমেশ আর ফুলঝুরিকে সেদিন কুত্তার মতো করে লাথি মারবো। ওগুলোর বড্ড তেল বেড়েছে, ওই তেল ছড়িয়ে দিতে হবে। তুই দেখিস, আমরা পারবো রে। বিশ্বাস রাখলে সব হবে। সত্যি হবে, সত্যি হবে রে। এটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে। কিন্তু কার মাথায় দিদি এমন ভাবনা এলো? নিশ্চয়ই সবাই মিলে তোমরা ঠিক করেছো। দাঁড়া দাঁড়া, দেখি তো। দরজার বাইরে কেন যেন মনে হচ্ছে কেউ আছে। কেউ যদি শুনে ফেলে। দাঁড়া, ভালো করে দেখে এসে তোকে সবটা বলছি। দাঁড়া তুই এখানে। এটা বলেই দরজার দিকে এগোলো, আর কোজাগরি শান্তি মতো বিছানার বালিশটা জড়িয়ে ধরে বসে রইল। দরজার কাছে গিয়ে দাঁড়ালো মিনু। দরজাটা খুলে বাইরে বেরোতে যাবে, আর অমনি চমকে গেল। দরজায় হেলান দিয়ে শুনতে থাকা রমেশ হুড়মুড় করে পড়ে যেতে যেতে বেঁচে যায়। মিনু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। কাঁপছিল ওর সারা শরীর। তবে কি রমেশ শুনতে পেয়েছে সবটাই? মিনুর নিজের শরীরকে নিজেই যেন কন্ট্রোল করতে পারছে না। কেঁপে চলেছে থরথর করে, আর চোখ দুটো বিস্ফারিত। আর কোজাগরি তখন সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। কাঁপছিল সেও। কি হবে এবার? রমেশকে নিয়ে এক্ষুনি গালাগালি দিচ্ছিল মিনু। সেগুলো কি তবে শুনে ফেলল রমেশ? মিনু মাথা নিচু করে আছে, কিছুই বলতে পারল না। রমেশ শীঘ্রই ঠিক হয়ে দাঁড়ালো। কোজাগরি দেখলো অদ্ভুত চোখে কেমন করে রমেশের দুপাশে গালের দাঁড়ির মাঝের অংশটা রাগে ফুলে উঠতে লাগলো। চোখে বিষ ভরা চাহনি। মিনু থতমত খেয়ে রইল। কোজাগরি বুঝতে পারল এখনই কিছু একটা করতে হবে, নইলে মিনুর ভীষণ বিপদ হতে পারে। তাই দৌড়ে দরজার কাছে গিয়ে হাতটা ধরে ফেলল মিনুর। মিনু অবাক হয়ে তাকায় ওর দিকে, কিন্তু তার আগেই রমেশ সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় কোজাগরিকে। খুব বেশি ডানা গজিয়ে গেছে না তোর? হ্যাঁ? কোজাগরির মাথা দেওয়ালে লেগে রক্তাক্ত হয়ে যায়। যন্ত্রণায় কাতরাতে লাগলো। দুই হাত দিয়ে মাথায় চেপে কোঁকিয়ে উঠল, আর মিনু ওকে বাঁচাতে দৌড়ে যায় সেই দিকে। রমেশ চুলের মুঠি ধরে ওকে মাটিতে ফেলে দিয়ে লাথি মারে একটার পর একটা। মিনুর দেহটা ক্রমশ নিস্তেজ হয়ে আসে। কোঁকিয়ে ওঠেও, পায়ে পড়ে যায় রমেশের। ক্ষমা করে দাও প্লিজ, আমাকে আমাকে ক্ষমা করে দাও।
আবার এগিয়ে আসে কোজাগরি সেই কষ্টকর দেহটা নিয়েই। এবার রমেশ হাতের কাছে পিতলের বড় ফুলদানি পেয়ে ওটা দিয়েই ওর মাথায় বসিয়ে দেয়। আর নড়তে পারল না কোজাগরি, ধীরে ধীরে লুটিয়ে পড়ল মেঝেতে। চোখ দুটো দিয়ে জল গড়াতে লাগলো ওর মিনুর দিকে তাকিয়ে। মিনু নিস্তেজ দেহে ওর দিকে তাকিয়ে রইল। এবার রমেশ আর সুযোগ দেয় না ওদের। বাইরে অন্ধকারের দিকে টেনে বের করতে লাগলো মিনুর দেহটা। গলায় ওর কাপড়টা জড়িয়ে দিয়ে ওকে টেনে টেনে বের করতে লাগলো। মেঝেতে শোয়া অবস্থায় ছিল মিনু, সেইভাবেই ওকে গড়িয়ে নিয়ে যেতে লাগলো টেনে টেনে। ধাক্কা লাগলো খুঁটিতে, ওয়ালে। তখন সন্ধ্যা পেরিয়েছে। সবাই কাস্টমার নিয়ে ব্যস্ত নিজের ঘরে। শুধু দু একজন বারান্দায় দাঁড়িয়ে কাস্টমারের জন্য। ওরা অবাক হলো, কিন্তু কাছে যাবার মতো সাহস পেল না কেউ। তারপর সিঁড়ি দিয়ে গড়গড়িয়ে নিয়ে যেতে লাগলো ওকে। সিঁড়িতে ধাক্কা লেগে নাকে মুখে রক্ত বেরোতে লাগলো মিনুর, কিন্তু চিৎকার করার মতো শক্তি পেল না ও। নিচে ফুলঝুরি ব্যস্ত ছিল ফোন করতে। এদিকে লক্ষ্য করতেই চোখ তার বিস্ফারিত হলো। রমেশ, আরে ও মরে যাবে তো। যজ্ঞে মরে ফুলঝুরি, যদি না মরে তো আমাদের মরতে হবে ওর জন্য, বুঝলে? আরে কি হয়েছে রে রমেশ, ওকে ওইভাবে মারছিস কেন? রমেশ গিয়ে ওর কাছে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে খুলে দেয় মিনুর গলার জড়ানো কাপড়টা। মিনু পড়ে রইল নিথর হয়ে। অনেক কষ্টে উঠতে চেষ্টা করলো, কিন্তু পারছিল না। রমেশ ওর কাঁধে আর একটা লাথি দিয়ে চিৎকার করে উঠল। এই রেন্ডির ভীষণ শখ এই দেওয়াল ভেঙে বাইরে যাওয়ার। ডানা ছেটে দিতে হবে, ডানা ছেটে দিতে হবে শালির। বড্ড শখ, তাই না রে? আরে শালি, এই নিষিদ্ধ পল্লীর মেয়েরা আর সাধারণ জীবনে ফিরে যেতে পারে না, তা তুই জানিস না? তোদের মৃত্যু আমাদের অনুমতি ছাড়া হবে না, বুঝেছিস? মিনু তখনও নিথর হয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ফুলঝুরির দিকে তাকিয়ে বলতে লাগলো রমেশ, জানো, হ্যাঁ জানো ও কি প্ল্যান করছিল জানো? কি রমেশ? ওরা এখান থেকে পালাবে, সঙ্গে বাকিদেরও পালাতে সাহায্য করবে। ওরা ভেতরে ভেতরে এই সব বুদ্ধি করছে। আর ওদের হেড হলো, হ্যাঁ আচ্ছা কি একটা নাম যেন বলতে যাচ্ছিল মিনু। তার আগেই সালিহা মাকে দেখে নিল। এ ফুলঝুরি, ধর ওকে, ওই নামটা জানতেই হবে কে সে। দুজনকে আজ একসঙ্গে পুঁতে ফেলবো সমাধিতে। ধর ওকে, ধর ফুলঝুরি, ওকে মরতে দিলে নামটা জানা যাবে না। ফুলঝুরি এসে ধরে মিনুর মুখটা। জলের ঝাপটা দেয় রমেশ। চোখ দুটো পিটপিট করতে লাগলো মিনু। ফুলঝুরি ওর চুলের মুঠি ধরে বলতে লাগলো, এই সালি, বল সেই নাম। কেসে কি হলো? বল বল নাম, না হলে কিন্তু তোকে খুন করে দেব। বল বল সালি। মিনু চোখ দুটো শক্ত করে খুলে রাখলো, বিড়বিড় করে উঠল, মরে গেলেও বলবো না। এ ফুলঝুরিয়া, আচ্ছা ওটা পেয়ারি নয় তো? ওই তো শালা মিনুর ভালো বন্ধু, হ্যাঁ তাই না? মিনুর চোখ এবার খুলে গেল ভালোভাবে। রক্তে ভেসে চোখের পলক বুজে আছে প্রায়, রক্ত লেগে ভ্রুতেও, আর সঙ্গে মাথার খুলে যাওয়া সাদা রজনীগন্ধাতে। সন্ধ্যের অন্ধকারে তখনও অনেকে থরথর করে কাঁপছে এইসব দেখে, কিন্তু বলতে কিছু পারছে না। রমেশ আবার বলে উঠল দাঁতে দাঁত চেপে, এই পেয়ারি হতে পারে এদের মাস্টার মাইন্ড। নিজের গায়ের শেষ শক্তিটুকু দিয়ে হেসে উঠল মিনু। বলতে লাগলো মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই, হাসালি তুই বলদ, ও তো ভীতু একটা মেয়ে। ও কি করে এসব প্ল্যান করবে? ও তো রাতে রুমের বাইরে বেরোতে অব্দি ভয় পায়, ভূতের ভয়। ও নাকি এইসব প্ল্যান করবে। আমাকে তুই তো গাড়ি করে আবার বলদ বলছিস? তোর সাহস তো খুব রে শালি, হ্যাঁ?
খুব শালী না তোর সাহস? বল বল তবে কে, বল তবে কে সবের মাস্টার মাইন্ড? না হলে তোর আজ মরণ হবে, আজ আজ মরণ হবে তোর। কুত্তা, তোকে আমি বলবো না, মেরে ফেল তুই। তবু এই নরকের থেকে শান্তি আছে মরা। মেরে ফেল আমাকে। রমেশ থুতুনি চেপে হাতের থাবা শক্ত করে জোরে ঘুষি বসিয়ে দেয় মিনুর নাকের মাঝে। মিনুর রক্ত বেরোতে লাগলো, আবার গলা দিয়ে স্বর ফুটল না। আরেকটা ঘুষি দেবে এমন সময় হাতটা গিয়ে ফুলঝুরি ধরে ফেলে। রমেশ মাথা ঠান্ডা কর, ওকে তিলে তিলে কষ্ট দিতে হবে রমেশ, তিলে তিলে, যাতে ওর নামটা বলতে বাধ্য হয়। তবে ওর কথা অনুযায়ী মনে হচ্ছে পেয়ারি হতে পারে না, ও খুব ভীতু মেয়ে আছে, আর পেয়ারি অনেক সুখে আছে। ও কেনই বা অন্য কিছু ভাবতে যাবে রে? মিনুর বন্ধ চোখের পাতা দিয়ে গড়িয়ে গেল দুফোঁটা চোখের জল, আর মনে মনে বলতে লাগলো, ভূমিদি, আমি মরে গেলেও তোর নাম বলবো না রে, কারণ আমার মৃত্যু হয়ে গেলেও চলবে, কিন্তু তুই মরলে চলবে না, কারণ তুই মরলে এই পল্লী তোর আমার মতো মেয়েদের কে রক্ষা করবে? আমি জানি ভূমিদি, তুই ওদের ঠিক একদিন মুক্ত করতে পারবি, সেজন্য এইটুকু ত্যাগ না হয় করেই ফেললাম। বলবি না? বল শালি, বল বল শালি। আরে এই রমেশ, মারিস না ওকে। আরে পুলিশ যদি, আর ইনকামটাও ভাব। পুলিশের ভয় তুমি পাও ফুলঝুরিয়া, হ্যাঁ? আর আমি আর ইনকাম, আরে একে দিয়ে তো অনেক ইনকাম করলাম, এখন না করলেও হবে। আর এ শালির মরণ ভালো, কারণ একে রাখলে বাকি মেয়েরা ওর সঙ্গে সাহসী হবে। একটা ছোট্ট দেশলাই কাঠি কিন্তু পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দিতে পারে। কাউকে ছোট ভাবা উচিত নয় রে ফুলঝুরিয়া। ফুলঝুরি আর কিচ্ছু বলল না। রমেশের কথাগুলো যুক্তিসম্মত, ওখানে আর বলার মতো কিছুই নেই। আর রমেশকে ও রাগাতেও পারবে না। রমেশ যে ওর ডান হাত, নারী পাচার যে রমেশই করে, ও ছাড়া ফুলঝুরি কিছুই না। তাই ওর কথার উপরেও কিচ্ছুটি বলতে পারে না ফুলঝুরি। বাকি মেয়েদের যার যার ঘরে চলে যেতে বলে রমেশ, আর বাইরের দরজা বন্ধ করে দিতে বলে। গার্ডরা তাই করে। মেয়েরা কাঁপতে কাঁপতে ঘরে চলে যায়। অনেকটা হুঁশে ফিরেছে মিনু। ওকে ঝপাত করে বসিয়ে দেয় রমেশ। জল আর রক্ত মিশে ওর মুখে। এলোমেলো চুলে হারিয়ে যাওয়া রজনীগন্ধা। কিছু কিছু রজনীগন্ধা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক ওদিক। শাড়িটা প্রায় খুলে যাওয়া অবস্থায়। আলতো করে হেলান দিয়ে বসেও অনেক কষ্টে চোখ খুলে বলে, পারবি না রমেশ, পারবি না। বলেই নেতিয়ে পড়ে আবার। রমেশ ওকে আরো কষ্ট দিতে মেঝেতে ফেলে দেয়। ফুলঝুরি ওর হাত দুটো নিজের শক্ত হিল সমেত পা দিয়ে চেপে ধরে। রমেশ শক্ত করে ওর পা দুটো ধরে, ছুরি দিয়ে কাটতে থাকে ওর পুরো শাড়িটা মাঝ বরাবর। তারপর ছুরি দিয়ে ওর গায়ে আঁচড় দিতে লাগলো। সেখান থেকে রক্ত বেরোতে লাগলো ফিনকি দিয়ে, আর বলতে লাগলো শক্ত চোয়ালে, বল শালি, বলবি না?
যেরকম পিয়ারিকে করেছিলাম না, আজ তোকেও তাই করব। সালি, সালি তুই হাসছিস? একটা প্রস্টিটিউটকে তুই নগ্ন হবার ভয় দেখাচ্ছিস রমেশ। সে তো রোজ নগ্ন হয় নতুন নতুন লোকের কাছে। আমি জানি ভূমিদে, তুই পল্লীর সবাইকে রক্ষা করবি একদিন। তোর নামটা কিছুতেই মুখে আনতে পারবো না রে, পারবো না। আমি মরে গেলেও ভাববো এই পল্লীতে একজন সাহসিনী আছে যে সবাইকে মুক্ত করবে। এক সময় আলো আধারিতে উঠে বসে কোজাগরি। মাথায় ভীষণ ব্যথা অনুভব হল ওর। মাথায় হাত লাগাতেই যন্ত্রণা করে উঠল ওর। তারপর হাতটা আলোতে এনে দেখল রক্ত। বুঝতে পারল না কিছুই। উঠে দাঁড়ালো আস্তে আস্তে। ঘরের আসবাব এলোমেলোভাবে দেখে বুঝতে চেষ্টা করল। তখন সন্ধ্যার নির্জনতা ঘিরে ফেলেছে চারিদিকে। একটু আগে যেই কলহ বা হইচই ছিল সেটা এখন নেই। সবাই কাস্টমার নিয়ে ব্যস্ত। মিনুর ঘরের খোলা জানলা দিয়ে সন্ধ্যের মিষ্টি বাতাস ঢুকে পর্দাগুলো ওড়াতে লাগল। তার ওড়ার সঙ্গে সঙ্গে বাইরের অন্ধকার আকাশের তারাগুলি লক্ষ্য করা যাচ্ছিল। ধীরে ধীরে সবটাই মনে পড়তে লাগলো কোজাগরির। মিনুকে টেনে নিয়ে যাচ্ছিল নিচে। এই অবধি ওর স্পষ্ট মনে আছে। তাড়াতাড়ি দেহের সমস্ত যন্ত্রণা ভুলে ও বাইরের দিকে বেরোল। বারান্দাগুলোতে স্বল্প আলোয় একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। আর কাউকে দেখতে পেল না। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই অবাক বিস্ময়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল কোজাগরি। ফুলঝুরি আর রমেশ ভীষণভাবে ছুরি দিয়ে মিনুর গায়ে ছুরি বিঁধে দিচ্ছে আর চিৎকার করে বলছে, বল বল কেসে, বল সালি বল, বল সালি বল। নো, নেভার, বিচ। কোজাগরি সিঁড়ি দিয়ে ছুটতে লাগলো নিচের দিকে। গায়ে একটুও জোর নেই, চোখে জলের ধারা, সবকিছু ঝাপসা লাগছে ওর। মিনু হয়তো আর বাঁচবে না। এরা ওকে বাঁচতে দেবে না। বল সালি। দাঁড়া, এই সালি, আসিস না। তোকেও এর মতন করে লটকে দেব, বুঝেছিস? খবরদার আসবি না। ওকে বল বলতে, বল কর প্ল্যান এগুলো, বল। রমেশের গর্জন শুনে থমকে যায় কোজাগরির পা। কাঁপতে লাগলো। কি করবে এবার? মিনু ওর দিকে তাকিয়ে করুণ চোখে মেঝেতে পড়ে রক্তাক্ত অবস্থায় বলল, আসিস না কোজাগরি, তোকে আমার দিব্যে। ছুটতে লাগলো এবার কোজাগরি ভূমিকার ঘরের দিকে। দরজায় গিয়ে থাবড়াতে লাগলো আর বলতে লাগলো হড়বড় করে, দরজা খোলো, দরজা খোলো ভূমিদি, ওরা মিনুকে মেরে ফেলবে। তুমি কি করছো ভূমিদি? প্লিজ ভূমিদি, তুমি দরজাটা খোলো একবার ভূমিদি। ভূমি ওরফে পেয়ারি তখন লোকের মন মাতাতে ব্যস্ত। লোকটির গালে ওর জিভের লালার সঙ্গে মিশে গেছে ওর চোখের জলও। লোকটি তখন মত্ত ওকে নিয়ে দেহ দেহ খেলায়। হঠাৎ কোজাগরির গলা শুনে লোকটিকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়ও। কিছু বলে উঠবার আগেই ওর অর্ধনগ্ন দেহটা জাপটে ধরে লোকটা নিজের পেশিবহুল দেহ দিয়ে। তারপর ওকে বিছানায় নিজের বাহুবন্ধন দিয়ে ঝাপটে ধরে। এখনো সময় হয়নি ছেড়ে দেবার। আমায় বাইরে যেতে হবে,
প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন। পরে আপনি যা ইচ্ছে করবেন, প্লিজ আমাকে এখন ছেড়ে দিন। চুপ 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 চুপ, টাইম ইজ মানি। লোকটা ওকে কথা বলতে না দেওয়ার জন্য ওর মুখ চেপে ধরে এক হাতে, আর এক হাতে ওর গলা। তারপর ওর পিছন দিক থেকে জড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ডাকার পরেও যখন কোনো উত্তর পায় না, তখন দরজার নিচে লুটিয়ে বসে পড়ে রক্তাক্ত কোজাগরি। কি করলে তুমি ভূমিদি? তুমি না সবার ভরসা। আজ তুমি কি তবে সত্যি পেয়ারি নামে হারিয়ে গেছো? মিনুর মৃত্যুর চেয়েও বড় আজ তোমার কাছে তোমার লোক মাতানো। মিনু যে তোমার নাম বলেনি, নিজে গায়ে হাজার ছুরির আঘাত সহ্য করেছে। সত্যি কি তোমার মতো দামি পেহারির কাছে আজ সম্পর্ক কিছুই না? শুধুই টাকা সব। মিনুকে আর দেখতে হবে না পেয়ারি, তুমি ব্যস্ত থাকো তোমার দেহ খেলায়, তুমি ব্যস্ত থাকো। পেয়ারি তখন বাঘের হাত থেকে লড়ে যাওয়া হরিণীর মতোই ছটফট করতে লাগলো, কিন্তু শিকার পেয়ে বাঘ ছাড়বে কেন ওকে? পেয়ারির গলা টিপে লোকটি নিজের কাজে ব্যস্ত। পেয়ারি হাজার চেষ্টা করেও পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে, আর না পারছে কিছু বলতে। মিনুকে যদি সত্যি ওরা মেরে ফেলে, ওর নাম না বলার জন্য চোখের জলে ঝাপসা হতে থাকে সবকিছু পেয়ারির কাছে। একসময় ওর দেহটা নেতিয়ে পড়ে লড়তে লড়তে। লোকটি তখনও ব্যস্ত ওকে নিয়ে। কোজাগরি গিয়ে বসে পড়ে সিঁড়িতে ধপাস করে, কাঁদতে লাগলো। রেলিং ধরে নিচে পড়ে থাকা অর্ধমৃত মিনুর দিকে চেয়ে। তখনও রমেশ আর ফুলঝুরি ওকে টর্চার করছে। বল সালি, বল, কে তোদেরকে সব মুক্তির কথা ভাবায়? বল, নইলে আজকে তোকে শেষ করে দেবো সালিকে। বল সালি। যার নাম বলতে এত পাচ্ছে তোমার, সে যে নিজেই স্বার্থপর রে মিনুদি। ও ব্যস্ত ইনকাম নিয়ে। রমেশ এবার সত্যি ছুরির ধারালো ফলাটা ঢুকিয়ে দেয় মিনুর গলার নলিতে। আর হাসে না মিনু, না তো তাকিয়ে থাকে শূন্যে। রক্ত গল গল করে পড়তে থাকে মেঝেতে ফিনকি দিয়ে। সূর্য যেন দিনের শেষ সেকেন্ডগুলো আঁকড়ে ধরে ডুবে চলেছে নিজের ইচ্ছের বিরুদ্ধে পশ্চিম আকাশে অন্ধকার ঘিরে নিয়ে। সেদিকে অবাক হয়ে তাকিয়ে কোজাগরি। ভূমিকা তখনও পেয়ারি হয়ে লোকের মাঝে নিজেকে ছাড়াতে ব্যস্ত, তিনতলার ঘরে বন্ধ দরজার ভেতরে। পেয়ারি নিজেতে ছিল না। কখন যে হারিয়ে গেছিল কোন অজানা রাজ্যে নিজেই জানে না। লোকটি কি করছে না করছে ওর কিচ্ছু মনে নেই। আরও 20 মিনিট পর লোকটি উঠে গিয়ে ড্রেস পরে বেল্ট পরতে পরতে বুঝতে পারল পেয়ারি অজ্ঞান। লোকটির বুক কেঁপে উঠল ভয়ে। যদি ফুলঝুরি বেশি টাকা আবদার করে ওর এই হালের জন্যে। তাই তাড়াতাড়ি টেবিলের ওপর রাখা গ্লাস থেকে একটু জল খেয়ে নিয়ে তড়িঘড়ি করে ছিটিয়ে দিল ওর চোখে। কিছুটা পড়ল ওর বন্ধ চোখের পাতার ওপর, আর কিছুটা পড়ল ওর নগ্ন বুকের কাছে। চোখের পাতা পিটপিট করে খুলল ভূমিকা। মিনু, মিনু, কোথায় তুই? ভূমিকা উঠে বসল। তাড়াতাড়ি কোনো মতে শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়ে লোকটিকে আর কিছু বলতে দেওয়ার আগেই ও ছুটল দরজা খুলে বাইরের অন্ধকারের দিকে। বাতাসে উড়তে লাগলো ওর এলোমেলো চুল আর ওর বিধ্বস্ত গায়ের সঙ্গে কোনো মতে লেগে থাকা শাড়ির প্রান্তভাগ। লোকটি কিচ্ছু বুঝতে না পেরে বেরিয়ে গেল। ততক্ষণে বেশ থমথমে নিচতলা। ফুলঝুরি আর রমেশ বলতে লাগলো জোরে জোরে, সব কাস্টমার কি বেরিয়েছে সবার ঘরের? তবে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলে যা। শোন,
জরুরি কিছু কথা আছে, কেউ থাকবি না। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো ভূমিকা। নিচে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে, একে একে কাস্টমার বেরিয়ে যাচ্ছে লাইন করে নিজেদের শরীরটা ঠিক করে। কিন্তু মিনুকে দেখতে পেল না ভূমি, আর না তো পেল কোজাগরীকে। কোথায় সব? অপেক্ষা করতে লাগলো ভূমি সবার জন্য, কিন্তু শরীর ওর কাঁপছে। কোজাগরী যে বলল মিনুর বিপদ। আস্তে আস্তে সমস্ত কাস্টমার বেরিয়ে গেলে দরজা লাগিয়ে দিল গার্ড। এবার ঘরের এক কোণে থাকা কালো পলিথিনের প্যাকেটটা আনলো রমেশ এক টানে। এনেই ছিঁড়ে ফেলল সেটা। একটা রক্তাক্ত দেহ, মনে হচ্ছে যেন কোনো জঙ্গলি জন্তু ওর ইচ্ছে মতো আহার করেছে। রমেশ এতটাই নীচ, এভাবে কাউকে খুন করতে পারে? আর দাঁড়ানোর শক্তি পেল না ভূমিকা। এটা কার দেহ? মিনু কি? এটা কি সত্যিই মিনু? সেই মিনু যে এনজিও হয়ে পল্লীর অন্ধকারে হারিয়ে যাওয়া মেয়েদের রক্ষা করতে এসে নিজেই প্রস্টিটিউট হয়েছিল? এটা সেই মিনু যে রোজ ওকে ভরসা দিত এই পল্লীর অন্ধকার থেকে বেরিয়ে সমাজের জন্য কিছু করবে বলে? সেই মিনু যে ওকে রোজ ভরসা দিত ওরা ঠিক পারবে বলে। আর আজ সেই মিনুই ওকে এইভাবে ছেড়ে যেতে পারে না। ঠক ঠক করে কাঁপতে লাগলো ভূমিকা। দৌড়ে গেল নিচে মিনুর দেহটার কাছে, কিন্তু হাত দিতে পারল না। চোখ বন্ধ করে নিল। ভূমিকার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। শুধু বুকের ভেতরে কেমন যেন একটা উত্থাল তরঙ্গ ওঠানামা করতে লাগলো। মুচড়ে উঠতে লাগলো ওর বুকটা। কান্নারা যেন বেরোতে পারল না তার চোখ দিয়ে। তরঙ্গের মতো যেন তোল পাহাড় করে চলেছে ওকে ভাসিয়ে। বাবা মায়ের লাশ দুটো চোখের সামনে যেন আবার ভেসে উঠল। যন্ত্রণায় মাথায় হাত চেপে মেঝেতে মাথা ঠেকালো ভূমি। কেন এভাবে কারো জীবন নিলে তোমরা? কি শোনে নিও তোমাদের? তবে কেন? বাকি মেয়েরা তখন কেউ ভীত হয়ে আছে, কেউ বা নানান গঞ্জনা নিয়ে ব্যস্ত, কেউ বা জানতে আগ্রহী যে কেন এমন করলো। রমেশ প্রত্যেকের চুলের মুঠি ধরে চিৎকার করে বলতে লাগলো, যে সালি এখান থেকে বেরোনোর পথ খুঁজবে না তার এইভাবেই মৃত্যু হবে, এইভাবেই। আজ ওর সাহস ওকে মৃত্যুর দিকে ঠেলে দিল। শুনে রাখ সবাই, কেউ যেন এটা না করিস, নাহলে তার হালও এইরকমই হবে, বুঝলি? রে পেয়ারি, হ্যাঁ তুই নাকি রে? হ্যাঁ তুই ও সেই মাস্টার মাইন্ড যে সবার মনে সাহস জুগিয়েছে? ওঠ সালি, বল। পেয়ারি কিছুই বলতে পারল না, শুধুই ওর ঠোঁটগুলো কাঁপছিল কষ্টে। নোনা জলের বন্যায় ভেসে গেছে ওর গাল, চিবুক। কম্পিত কণ্ঠে শুধু বলল, যদি আমি নাও হই তবুও আমাকে এভাবে মেরে ফেল রমেশ, মেরে ফেল। ঠিকই মিনুর মতো আমাকেও ঘুম পাড়িয়ে দে। আমিও যেতে চাই ওর মতো শান্তির দেশে, যেখানে সন্ধে হলেই কেউ দরজায় কড়া নেড়ে বলবে না, পেয়ারি বিবি দরজা খোল, তোর নাগর এসেছে। পারবি? পারবি তুই? দে না, দে না, আমাকেও মেরে দে। তোর পাপ হবে না। না হয় আর একটু রক্ত লাগলো তোর ওই ছুরিতে। মেরে ফেল, মেরে ফেল, আর একটা বেশ্যাকে মেরে ফেল, মেরে ফেল। ততক্ষণে কেউ তিনতলার ঘর থেকে জোরে চিৎকার করে উঠল। খুব ভয়ঙ্কর রকমের চিৎকার। স্তম্ভিত হলো সবাই, কান খাড়া করলো সকলেই। রমেশ আর ফুলঝুরি কেউ বুঝতে পারল না কি হলো ওখানে। কেউ তো নেই ওপরে। ভূমিকা আবার গড়িয়ে পড়ল মেঝেতে মিনুর কাছে। রক্ত জমে ওর সুন্দর মুখটায়। মাথার কেশে হারানো সাদা রজনীগন্ধা তখন লাল রক্তকরবীর মতোই রঙিন। শেষ দেখাও পেলাম না বোন তোর, পেলাম না। ওপরে উঠে যায় রমেশ। সব ঘরের পরে ইমলি মানে কোজাগরীর ঘর। ওখান থেকেই হন্তদন্ত হয়ে দৌড়ে বেরোয় রমেশ। ফুলঝুরি, আরে ইমলি সিলিং থেকে শাড়ি পেঁচিয়ে সুইসাইড করেছে। কি কি বলছিস তুই? মুখে আর কোনো ভাষা বেরোয় না ফুলঝুরির।
ভূমিকা শুধু পলকহীনভাবে তাকিয়ে রইল। তখনও মিনুর মৃত্যুটা মানতে পারেনি ও। অনেক সময় বাস্তব এমনই কঠিন হয় যে মুখের ভাষা কেড়ে নেয়। ওপরে সবাই গিয়ে ঢোকে কোজাগরীর ঘরে। সবার পিছনে দরজায় হেলান দিয়ে বিধ্বস্ত পেয়ারি। আলো আঁধারিতে ঝুলে আছে কোজাগরী। লাল টুকটুকে সিল্কের শাড়ির আঁচলটা ঝুলছে মেঝে অবধি। মাথার রজনীগন্ধাটা কালো লম্বা চুলের প্রান্তে আটকে ওর কোমরের নিচে ঝুলছে বাজেভাবে। আর ওর ঘরের পর্দা ওড়াতে ওড়াতে তখনও রোজ দিনের মতো রাতের স্নিগ্ধ বাতাস ঘরের ভেতরে ঢুকতে লাগলো। ওর দড়ি কেটে নামানো হলো। হাতের মাঝে একটা চিঠি। পড়তে লাগলো রমেশ। কোজাগরী লিখেছে, আমি সেই মাস্টার মাইন্ড যে সবাইকে সাহস দিয়েছি পালানোর, আর প্ল্যানও করেছি এতদিন ধরে। ভেবেছিলাম খুব শীঘ্রই কাজটা সফল হবে, তাই আজ দুজনে প্ল্যান করছিলাম। কিন্তু সে সময় কুত্তার বাচ্চা রমেশ শুনে নিলি। তবে ভয় অবশ্যই তোকে পেয়েছি। চোখের সামনে মিনুর মৃত্যু দেখবার পর বুঝতে পারলাম আমি ধরা পড়লে এর চেয়েও বেশি কষ্ট করে মরতে হবে। তাই আর পারলাম না ভয় থেকে রক্ষা পেতে। মিনুর মৃত্যু আমি ভুলতে পারবো না, তাই আমি নিজেই আত্মহত্যা করলাম। রমেশ রাগে দুঃখে লাথি মেরে দিল মৃত কোজাগরীর গায়ের উপর। পেয়ারি ঠায় দাঁড়িয়ে রইল। কোজাগরী কেন ওর দোষটা নিজের ঘাড়ে নিল? তখন যে কোজাগরী ওকে স্বার্থপর বলছিল, তবে কি সত্যি ওকে কোজাগরী স্বার্থপর ভেবে নিয়েছে আর নিজেই বিদায় হলো ওকে আজীবন এই গ্লানিতে পুড়ে মরার জন্যে? কিন্তু পেয়ারি যে নিরুপায় ছিল, ওকে আসতে দেয়নি ওই লোকটি। ও যে কিভাবে এতখানি সময় কাটিয়েছিল সেটাও শুধু নিজে জানে। চোখের কোণে তখনও বয়ে চলেছিল নোনা জলের স্রোত। সবাই কেন ওকে ছেড়ে পালিয়ে যায়? কি নিয়ে বাঁচবে ও? কার সঙ্গে রোজ রাতে নিজের অতীতের গল্পগুলো বলে একটু হালকা হবে? ধীরে ধীরে এগোতে লাগলো নিজের ঘরের দিকে। যেন নিজেতে নেই আর পেয়ারি। চোখ একদম স্থির, শরীরে হাঁটার শক্তিও যেন নেই। শাড়ির আঁচল বুকের নিচ দিয়ে নেমে গড়িয়ে যাচ্ছে মেঝে দিয়ে, সেই দিকেও কোনো খেয়াল নেই। ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। বসে পড়ল দরজার নিচে, কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। কিন্তু আজ আর কোনো অবলম্বন পেল না কোনো মিনু, দিব্যা বা কোজাগরীকে। বাবা মায়ের রক্তে রাঙা লাশ দুটো চোখের সামনে ভাসতে লাগলো বারংবার। হঠাৎ বাতাসে একটা কাগজ দূর থেকে ওর পায়ের কাছে, শাড়ির পাড়ের কাছে থামল। হাতে নিল ওটা পেয়ারি। বুঝতে পারল না কি ওটা। কম্পিত হাতে তুলে নিল ওটা। এ কি? এ তো কোজাগরীর হাতের লেখা। চোখের জলগুলো মুছে নিল পেয়ারি ভালো করে পড়ার জন্যে। সেরা সুন্দরী আর দামি পেয়ারি বিবি। দিদি বলার আর ভরসা না ইচ্ছে কোনোটাই পেলাম না পেয়ারি বিবি। যার কাছে সম্পর্কের আগে ওই কাস্টমারের টাকা, তাকে দিদি বলে দিদি সম্বন্ধের অপমান করতে পারি না। সত্যি সত্যি ভাবতে অবাক লাগছে আজ সবাই আমরা তোমাকে কিভাবে বিশ্বাস আর ভরসা করে এতদিন অন্ধকার পল্লীতেও আলোর সন্ধান করেছি। সেখানে তোমার নামটা না বলার জন্য মিনুর মৃত্যু হলো। তুমি একবারও বাইরে অবধি বেরোলে না রুমের। এমনই টাকার মোহ তোমার পেয়ারি বিবি। সত্যি কি ভূমিকা আজ আছে তোমার মধ্যে, নাকি টাকার রাজ্য দেখে সে হারিয়ে গেছে? মিনুকে ইচ্ছে হলেই বাঁচাতে পারতে যে কোনো উপায়ে। রমেশ আর ফুলঝুরির কাছে তোমার আলাদা একটা ডিম্যান্ড আছে। যাকে আমিও আর থাকলাম না পৃথিবীতে, মিনুর কাছে গেলাম। তবে যাবার আগে তোমার মতো একটা স্বার্থপরকে বাঁচিয়ে গেলাম নিজের দোষ দিয়ে। নিশ্চয়ই আমার মরা শরীরে ওরা কষ্ট দেবে না। দিলেও আমার কষ্ট হবে না। অন্তত তুমি বেঁচে থেকে বাকি জীবনটা টাকার বিছানায় ঘুমোতে তো পারবে। আর ঠিক রোজ রাতে একা থাকার সময় একাকিত্ব আর তোমার আত্মগ্লানি তোমায় ঘিরে ধরবে। এতে ইমলি ওরফে কোজাগরী।
সত্যি সবাই নিজের অভিমান নিয়েই থাকলি তোরা, একবারও আমার কথাটা বলার সুযোগ দিলি না কেন? আমিও এবার শান্তির দেশে পাড়ি দেব তোদের মতো। চিঠিটা পড়বার পর অনেকক্ষণ বসেই রইল ভূমিকা ওখানেই দরজার নিচে। কতক্ষণ বসেছিল নিজেরই মনে নেই। ভিজছিল ওই সাদা কাগজটা ওর নোনতা চোখের জলে। সেই জলে ভিজে কলমের কালিগুলো একাকার হতে লাগল। বাইরে তখন বেশ গভীর রাত, সবদিকে নিস্তব্ধতা ভরে যাচ্ছে ধীরে ধীরে। শুধু পল্লীর মানুষগুলো এখনো গুঞ্জন করেই চলেছে। দূরে কখনো বা কাল পেঁচা ডেকে চলেছে করুণ সুরে, কখনো বা রাত জাগা পাখি ডেকে উঠছে হঠাৎ করেই। জানলার পাশে গিয়ে বহুক্ষণ দাঁড়িয়ে রইল ভূমিকা। মাথায় কিচ্ছু আসছে না। পর্দাটা খামচে ধরে জানলার গ্রিলে মাথা রেখে ফুঁপোতে লাগলো অনেকক্ষণ। মনে হতে লাগলো, কেন সবার মতো ওরাও ইচ্ছে করলেই মুক্ত আকাশের নিচে ঘুরতে পারে না? কেন সবার মতো ওরাও আনন্দ করতে পারে না? আজ কেন মরতে হলো মিনু আর কোজাগুড়িকে? কেন সব হারানো দিব্যাকে আবার সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হলো? এগুলোর কি কোনো দিন বিচার হবে না? এগুলোর কি কখনোই কেউ বিচার করবে না? কেন কেন ওদের অন্যের মতো চলতে হবে? কেন ওদের মুক্তির কথা ভাবলেই মৃত্যু হবে? ভেজা চিঠিটা ভাঁজ করে নিজের আলনার ভেতর ওর নিজস্ব বাক্সে রাখল ভূমিকা। থাক রে কোজাগুড়ি, এটাই না হয় তোর অন্তিম উপহার আমার জন্যে। যখন তোদের জন্য মন খারাপ হবে তখন না হয় এগুলো দেখেই শান্তি পাবো। তবে একবার আমার কথাটাও শুনতে পারতিস রে। আমাকে তোর এইটুকু কারণেই স্বার্থপর মনে হলো। আমাকে না তুই খুব কাছের থেকেই চিনিস, তবে কেন এমন ভাবে অবিশ্বাস করলি? চিঠিটা ভালো করে রাখলো, কারণ এর মধ্যে আরেকটা গোপন জিনিস আছে যে পেয়ারি যে সেই মাস্টার মাইন্ড, সেটা জানাজানি হলে ওরও মৃত্যু হবে। কিন্তু ও মরতে পারে না, কারণ মিনু যে ওকে একটা দায়িত্ব দিয়ে গেছে, সেটা ওকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেই কাজে রক্ত ঝরছে সেই কাজকে ওকে সফল করতেই হবে, আরও দৃঢ় হতে হবে ওকে। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। কে? চমকে উঠল ভূমিকা। দরজা খুলতেই দেখল এলোমেলোভাবে নয়নিকা দাঁড়িয়ে রয়েছে, চোখে জলের ধারা। চলো পেয়ারিদি। কেন রে, কোথায় যাব? তুই কাঁদছিস কেন? ওদের দুজনের শেষ কার্য হবে যে, তুমি যাবে না? চলো। কাদের শেষ কার্য? মিনু আর ইমলি, মানে কোজাদির। তুমি ওদের বড্ড। ওরা সত্যি আর নেই রে? কেন ওরা গেল? কোথায় গেল ওরা? কবে ফিরবে? আমরা হাতে পায়ে ধরলে ফিরবে না তারা? ওদের ছাড়া যে চলবে না রে। এলোমেলোভাবে পাগলির মতো উচ্চারণ করতে লাগলো ভূমিকা, যেন ও ঘোরের মধ্যে রয়েছে। নয়নিকা ওর হাত ধরে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বারান্দার দিকে। অন্ধকারে মিলিয়ে যায় ওদের ছায়ামূর্তি। সাদা থান পরে সবাই নিচে যায়। মাঝখানে রাখা হয় দুজনের মৃতদেহ। বামুন ঠাকুর ভয়ে ঠক ঠক করে কাঁপছেন শেষ কার্য করার সময়। কিন্তু রমেশের বন্দুকের ভয় ওনারও আছে, আর থানার পুলিশও পারমিশন দিয়ে দিয়েছে, কাজেই কিছুই করার নেই। কিন্তু এই গভীর রাতে দুটো দুরকম মৃতদেহের সামনে বসে শরীর কাঁপছে ওনার। কি বাজেভাবে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত একটা দেহ, আর আরেকটা তো ফাঁস দেওয়া, যেটার চোখ ঠিকরে বের হওয়া আর জিভ বাইরের দিকে বেরিয়ে আসা। যদিও পরে ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যগুলো ভুলতে পারছেন না বামুন ঠাকুর। ভূমিকা সাদা শাড়ি পরে সিঁড়ির নিচে বসে নয়নিকার সামনে। একবারও তাকানোর সাহস পায়নি মিনু বা কোজাগরির দিকে। এক মনে তাকিয়েই আছে ও শূন্যে। একসময় কান ঝালাফালা হতে লাগলো একটা কণ্ঠে। এটা কোজাগরির কণ্ঠ। এক নাগাড়েও চিৎকার করে বলছে,
তুমি স্বার্থপর পেয়ারি বিবি। সবাই ভরসা করত তোমায়, কিন্তু জানতো না সম্পর্কের চেয়েও টাকা তোমার কাছে বেশি মূল্যবান। ভুলেই গেছিল সবাই তুমি এখন ভূমিকা নও, পল্লীর সেরা সুন্দরী পেয়ারি বিবি। নয়নিকার ঘাড়ে মাথা দিয়ে চোখ বোঝে ভূমিকা। নয়নিকা ওর মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও কাঁদতে থাকে নিঃশব্দে। যখন তোলা হয় ওদের মৃতদেহ তখন সবাই কাছে যায়, কিন্তু পেয়ারি পারে না। দৌড়াতে থাকে সিঁড়ি বেয়ে, বাতাসে উড়তে থাকে ওর খোলা চুল, উড়তে থাকে ওর সাদা থানের আঁচল। নিজের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে হাঁপিয়ে, তাকিয়ে থাকে নিচে ওদের চলে যাবার দিকে। ঢাকা দেহ, শুধু মুখ দুটো দেখা যায়। ওই তো দুজন প্রাণের বন্ধু আর বোন ওকে চিরতরে একা করে চলে যাচ্ছে। এখন রাতে বহু কাঁদলেও ওরা আর ওকে এসে সান্ত্বনা দেবে না। কোনো সন্ধ্যায় ওর মন ভরাতে দুজনে এসে গান বলতে বলতে ডান্স করবে না। হারিয়ে যায় দুজনে ওর চোখের ঝাপসা জলে। চোখ মুছে আর পায় না ওদের। তখন শুধুই শূন্য চাতাল পড়ে থাকে নিচে। অন্ধকার ঘিরে ধরেছে নিচতলা, কি কিছুই দেখা যায় না আর। ঘরে আসার আগে দুটো কক্ষ চোখে পড়ে ভূমির। একবার ইচ্ছে হয় দরজার পাল্লাটা খুলে দেখে নিতে, যে সত্যি হয়তো ঘরে ওরা এখন আছে। হয়তো দুটোতে বসে নতুন কোনো ফন্দি করছে ওদের আদরের পেয়ারি দিদিকে আনন্দ দেবার জন্য। কিন্তু শত ইচ্ছে সত্ত্বেও আর হাত লাগায় না দরজার পাল্লায়। যদি ওর ভাবনা মিথ্যে হয়, থাক না ওরা ওর কল্পনায় থাক না। কদিন কেটে যায় এইভাবেই। অপঘাতে মৃত্যু বলে শিগগির ওদের শ্রাদ্ধ শান্তি হয়ে যাবে, তাই কদিন কাজ বন্ধ পল্লীতে। এই কদিন রাতগুলো যে কিভাবে কেটেছে সেটা শুধুই পেয়ারি নিজে জানে, আর জানে নয়নিকা। দিনে তবুও সবার সঙ্গে একটু কাটানো যায় গল্প করে, কিন্তু রাত যে ওকে জাপটে ধরে সমস্ত কষ্ট নিয়ে, তখন ভূমিকা পালানোর পথ পায় না। বারবার শুধু মনে পড়ে মিনুর কথা, দিব্যার কথা, কোজাগরীর কথা। সেই সবার সঙ্গেই প্রথম আলাপগুলো চোখের সামনে ভাসতে থাকে ওর। আবার কখনো ওদের মুখে শোনা গল্পগুলো ভাবতে ভাবতে হারিয়ে যায় দিব্যার সেই পল্লী গ্রামে, যার আনাচে কানাচে লেগে আছে দিব্যা আর রূপকের প্রেমের মুহূর্তগুলো। আবার কখনো হারিয়ে যায় মিনুর মেয়েবেলার দিনগুলোতে। কি সাহস মেয়েটার, সবাইকে সাহায্য করতে এগিয়ে আসা, এনজিও হতে। সবকিছু হারিয়ে নতুন করে বাঁচার লড়াই করতে থাকা সেই মিনু, সব যেন রোজ রাতে চোখের সামনে দেখতে পায় পেয়ারি। আজ কেউ নেই ওরা। লড়তে লড়তে হাঁপায়নি ওরা, ওদের জোর করে হাঁপিয়ে দেওয়া হয়েছে। ওদের এতটাই সাহস যে ওদের কাজে যাতে ওরা শীঘ্র সাফল্য না করতে পারে, তাই ওদের সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো এবারে জন্মাবে একটা ভালো জায়গায়, যেখান থেকে ওরা অনায়াসে নিজেদের স্বপ্নগুলো সত্যি করতে পারবে। শ্রাদ্ধের দিন সব মিটে যাবার পর অনেক রাতে ছাদে গিয়ে দাঁড়ায় ভূমিকা। কাল থেকে আবার ওদের চলতে হবে পল্লীর ছন্দে। আসবে নতুন নতুন কাস্টমার। এই কদিন যেন বেশ হালকা লাগছিল তাই নিজেকে ওর। কাল থেকে আবার শুরু হবে সেই লোক মাতানো সন্ধ্যা। আবার ওর দরজায় দাঁড়িয়ে কেউ বলবে, আরে প্যারি বিবি, ঘরে আছো নাকি? ও হেলে দুলে হেঁটে যাবে মাথার রজনীগন্ধা দোলাতে দোলাতে, ইয়েস বেবি, কাম কাম। আবার কাজ শেষ হলে বলে যাবে অচেনা মুখগুলো, দারুণ স্বাদ, তুমি প্যারি, দারুণ মজা দিতে পারো। একটু হেসে আবার অন্ধকারে মিলিয়ে যাবে পেয়ারি হাসতে হাসতে। অন্ধকারে পিছনে এসে কেউ দাঁড়ায় ওর। ভূমিদি পিছনে তাকিয়ে দেখে নয়নিকা। হলুদ রঙের সিল্কের শাড়িটা অন্ধকারে বেশ উজ্জ্বল হয়ে গেছে। রজনীগন্ধার গন্ধটা বেশ লেগে আছে অন্ধকার বাতাসে। ছাদের অল্প আলোয় বেশ মায়াবী লাগছিল জায়গাটা। মাথার ওপরে বেশ উজ্জ্বল তারা, আর মাঝ আকাশে গোল একটা চাঁদ। তার পাশে হলুদ হলুদ আলোর বলয় সৃষ্টি হয়ে আছে। সঙ্গে গায়ে বেশ একটা শিরশিরে ভাব লাগছে বাতাসের। দূরে
অনেক দূরে কোনো পাখির ডাক এখনো কানে বাজে, সঙ্গে পাশের রাস্তার ক্রমশ কমতে থাকা যানবাহনের চাকার শব্দ। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় নয়নিকা। ভূমি প্রশ্ন করে ওঠে, এত রাতে জেগে আছিস? কটা বাজে এখন? সবে 1টা বাজে। একটাকে তুই সবে বলছিস? তোমার কাছে যেমন একটা সবে, তেমন আমার কাছেও না হয় সবেই হয়ে থাকুক। তুমি তো রোজ ভোরের দিকে ঘুমাও, আমাকে না হয় একটু সঙ্গ দাও। অনেক দিন তো জাগলি আমার সঙ্গে, এখন থেকে ঘুমা। ঘুম পায় না দিদি। চলো ছাড়ো, দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাই না? রে, তাই এই সময়টা একলা কাটাতে বেশ ভালো লাগে। আর তো নিজেকে নিয়ে ভাববার সময় হয় না, তাই এই সময়টা নিজেকে নিয়ে ভাবতে বেশ ভালো লাগে। চুপ করে থাকে নয়নিকা, তাকিয়ে থাকে আকাশের দিকে। একটু পরে বলে উঠল হঠাৎ, ভূমিদি, একটা গান ধরলে কেমন হয়? এখন জমবে না রে। আমাদের পুরো টিমটা আজ ফাঁকা, 3 জন নেই, শুধু 2 জন আমরা পড়ি। আমরা 2 জনই, ভালো লাগবে না রে। কি আর করা যাবে ভূমিদি, কতজনকে ছেড়ে তো এই জীবনটা শুরু করেছি আমরা। এই 3টে চরিত্র আমাদের জীবন থেকে এভাবেই সরে গেল দিদি। অনেক চরিত্র আছে যেগুলো ভুলে যেতে না চাইলেও ভুলে যেতে হয় ভূমিদি। কি গান বলবি? কেন, রবি ঠাকুরের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যেটা আমরা সবাই মিলে বলতাম রাতে। একদিন যেভাবে ঠিক আমাদের পদচিহ্ন মুছে যাবে, ঠিক সেটাই ভেবে আমরা গানটা গাইতাম। রে, কজনের তো মুছেই গিয়েছে বল, কিন্তু ওদের কি সত্যি ভুলে যেতে পারবো? তারার দিকে তাকালেই যে মনে পড়বে ওদের কথা। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের তার গোলায়, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলা, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। বলতে বলতে বুঝে আসে নয়নিকার ভূমিকার গলা। গভীর রাতে নিষিদ্ধ পল্লীর অন্ধকার ছাদে দাঁড়িয়ে আবার উপলব্ধি করতে পারল যে সত্যি জীবনে অনেক চরিত্র আসে যেগুলোকে ধরে রাখতে চাইলেও পারি না আমরা, যেগুলোকে ইচ্ছে হলেও আর দেখতে পারি না। এইভাবেই অনেক ভালো লাগা চরিত্রের পদচিহ্ন মিলিয়ে যায় সমুদ্র তরঙ্গের ঢেউয়ের সঙ্গে। কিন্তু ভোলা যায় কি? তারার পানে তাকালে তার কথাই কি প্রথমে মনে পড়ে না? পরদিন সকালে উঠতে বেশ দেরি হয় ভূমিকার। অনেক রাত হয়েছিল ঘুমোতে ঘুমোতে। ঠিক রাত ধরা চলে না, মানে ভোর হয়েই গেছিল। তাও 2টো তো পেরিয়েই গিয়েছিল। সকালে উঠেই টেবিল ঘড়িতে চোখ রাখতেই দেখল ছোট ঘন্টার কাঁটা 8-এর ঘরে, আর মিনিটের কাঁটাটা 5 আর 6-এর মধ্যিখানে, মানে অল্প কম 8:30 বাজে। পরনের ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে শাড়িটা ভালো করে নিয়ে আঁচলটা কোমরে পেঁচিয়ে নিল, আর হাত দুটো মাথার কাছে পেছনের দিক দিয়ে এলোমেলো চুলগুলোকে খোঁপা বেঁধে নিল। তারপর তড়িঘড়ি করে উঠে পড়ল, বিছানার পায়ের কাছে রাখা ঝাড়ুটা হাতে নিল। তারপর ব্ল্যাঙ্কেট আর বালিশটা চেয়ারে টেনে ওর মধ্যে রাখল। সাদা বেড কভারটার ওপর ঝাড়ুটা দিয়ে বেশ ভালো করে ঝাড়তে লাগলো এদিক সেদিক দিয়ে। তারপর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিল এক কোণে, তার উপর বালিশটা রেখে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঠকাং করে দরজার পাল্লাগুলো খুলে দিল। দিতে শীতের সকালের কুয়াশা ভরা রোদ্দুর পড়ল ওর মুখের ওপর আর ঘরের ভেতরে।
এক হাত দিয়ে ঢেকে নিল মুখটা। তারপর আবার আস্তে আস্তে হাতটা সরিয়ে দেখতে লাগলো বাইরের সকালের দৃশ্য। সূর্যোদয় হয়েছে অনেক আগেই। পূব আকাশের প্রান্তে এখনো ভেসে চলেছে পাখির দল। সবাই ব্যস্ত যেন। নিচেও লোকের ব্যস্ততা সময়ের সঙ্গে সঙ্গে। বেশ কোলাহল মুখর সময়টা। হাত জোড় করে সূর্যের দিকে প্রণাম করে ভূমিকা। চোখ বুজে থাকে কিছুক্ষণ, মনে মনে বলতে থাকে, ভগবান তুমি ওদের আত্মার শান্তি দিও। উঠ গই প্যারি। দরজার বাইরে থেকে কে যেন ডেকে উঠল। তাড়াতাড়ি ভূমিকা দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তোমারে বেটি বলেই বৎসর কুড়ির ফুলকি ঘরে ঢোকে কাপে করে চা আর বাটিতে কয়েকটা বিস্কুট নিয়ে। তারপর টেবিলে রেখে বেরিয়ে যেতে থাকে। তখনও ভূমিকা দাঁড়িয়ে দরজায় তাকিয়ে আছে বাইরের বারান্দার দিকে। কি জানি নয়নিকা উঠেছে কিনা। অবশ্য ওর মতো ওদের কাউকেই এত দেরিতে উঠতে দেয় না, না তো ওর মতো কাউকে ঘরে চা দিয়ে যায়। নয়নিকা তো ঘুমিয়েছে ওর সঙ্গেই, কিন্তু উঠতে হয়েছে হয়তো সকালেই রোজকার মতো। তারপর বাকি কাজ করতে হয়েছে। ততক্ষণে মিলিয়ে গেছে ফুলকি সিঁড়ির বাঁকে। রুমে ঢুকে বসে পড়ে ভূমি। তাড়াতাড়ি চাটা শেষ করে দেয় চুমুক দিয়ে। তারপর নিজের অ্যাটাচড ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে স্নান শুরু করে। অনেকক্ষণ ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গায়ে জল লাগাতে থাকে। বুক অবধি পেঁচানো সাদা তোয়ালে, চুলগুলো ওপর করে বাঁধা। বুক থেকে হাঁটুর ওপর অবধি সাদা তোয়ালে বাঁধে, আর বাকি শরীর খোলা। ওর জলগুলো ওর গায়ে লাগতে লাগতে নিচে গড়িয়ে যেতে থাকে। সঙ্গে ভেসে যায় সাদা সাবানের ফেনাগুলো। কচলাতে থাকে হাত দিয়ে সারা গা। যদি লোকের লাগানো নোংরাগুলো মুছে দিতে পারে সাবানের ফেনায়, তাহলে হয়তো ভালো হতো। যে নোংরা মৃত্যু অবধি তুলতে পারেনি কোজাগরি আর মিনু, সেটা কি করে ও পারবে? পারবে না হয়তো। ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে সেভাবেই। তারপর আলনা থেকে গোলাপি সিল্কের শাড়িটার সঙ্গে সায়া, ব্লাউজ, ব্রা বার করে নেয়। শাড়িটা পরে মাথায় পেঁচিয়ে নেয় তোয়ালেটা। তারপর আয়নার সামনে বসে চুলগুলো খুলে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয়। মনটা ভালো নেই, আর কিছু লাগায় না। তাই শুধু আয়নার ওপরে লেগে থাকা ছোট কালো টিপটা তর্জনী আর বুড়ো আঙুলের ফাঁকে নখ দিয়ে নিয়ে দুই ভ্রুর মাঝে বসিয়ে নেয়। একটু মিনুর কাছে যাব, কেন যে আজ এখনো ও এলো না। মনে মনে বলে উঠল ভূমি। বলেই তাড়াতাড়ি এগোলো দরজার দিকে। মিনুর ঘর অবধি প্রায় পৌঁছে গেছে, এমন সময় পিঠে কেউ হাত দেয়। ভূমিদি, কখন উঠলে? ও নয়ন, তুই কখন উঠলি? তুই কাল তো ভোর হয়ে গেছিল ঘরে যেতে। ওই আর ইচ্ছে হলে কি ঘুমোতে পারি বলো? কোথায় যাচ্ছিলে? মিনু ওঠেনি রে, যায়নি যে আমার কাছে। ও তো এ সময় রোজ যায়। অবাক হয়ে রইল নয়নিকা। বুঝতে পারল ভূমি যে সকালে উঠে খেয়ালই করেনি যে ওরা অনেকদিন আগেই গত হয়েছে। কিন্তু বলতে হলো না আর। নিজেই জিভ কাটে ভূমি। কি পাগলি রে আমি! ধুর, আসলে কি বলতো, মনে নিজের কথায় নিজেকেই অবাক লাগে ভূমিকার। একটু আগেই তো ও স্নানের সময় ভাবছিল ওদেরই কথাগুলো, ওদের চলে যাবার কথাগুলো। অথচ স্নান সেরে আবার কি করে ভাবল যে ওদের কাছে যাই? কিছু বলল না নয়নিকা। ও বুঝতে পারল সত্যি পাগল হয়েই যাচ্ছে দিন দিন ভূমিদি। সেই কতদিন হয়ে গেল, অথচ এমন ভুল প্রায় দিন করতে দেখে ও ভূমিকে। আর রোজ সন্ধ্যায় তারার দিকে তাকিয়ে আপন মনে কথা বলতে দেখে। এখন ওর পরিবারের লোকের সঙ্গেই শুধু কথা বলেন আকাশের দিকে তাকিয়ে। এখন সেখানে আরো দুজন যোগ হয়েছে, একটা মিনু আর অন্যটা হলো কোজাগরি। ওদের মাঝে আর দুজন চলে আসে, বৎসর ৩৫-এর কাহিনী আর একজন ৩০-এর লিলি। ওদের সবসময় আনন্দেই দেখা যায়, মুখের ভাষায় নেই কোনো ছিরি। কাস্টমার পেলেই শুরু হয় ওদের অত্যাচার। কেউ পল্লীতে ঢুকলেই শুরু হয় ওকে নিয়ে মজা মস্করা। এখানে নতুন কেউ এলে তাকে বেশিরভাগকে ট্রেনিং দিতে ফুলঝুরি কাহিনীর কাছেই পাঠায়। ও একদম ঠিক করে শিখিয়ে দেয় সব। লম্বা গড়ন ওর। সবসময় মেকআপের ভারে বয়স লুকিয়ে রাখাই ওর অন্যতম অভ্যাস। এক রঙের সিল্কের শাড়ি পরে বেশিরভাগ সময়, সঙ্গে খোলা পেট, লোকের নজর লাগানোর জন্য। আর সবসময় ওর গায়ে লেগে থাকা উগ্র পারফিউম। এসেই ভূমির পিঠে থাবড়ে দিয়ে হাসে। ওই পেয়ারি,
চল নারী নিচে, গানের আসর বসেছে, তুই খানিক গান বল আর আমরা নাচবো। সবাই জড়ো হয়েছে, তুই হলে বেশ জমবে। আমার ভালো লাগছে না রে কাহিনী দি, তোমরা তো বলছোই, তো বলো না, আমাকে কেন টানছো বলো তো সকাল সকাল? তুই চল তো। বলেই ওর এক হাত ধরে কাহিনী, আর তারপর লিলিকে বলে ওঠে, এই লিলি, তুই অন্য হাতটা ধর, ওকে ছাড়া কিভাবে জমবে বল দেখি। আর নয়ন, তুই ধাড়িটা হাঁ করে কি দেখিস, চল নিচে। এমনিতেই মনটা বিষণ্ণ ভূমিকার কত দিন ধরে। ও জানে না কবে এই মন খারাপ ঠিক হবে, হয়তো কখনোই হবে না, কারণ বাড়ির লোক হারানো, পল্লীর এতজনকে হারানো, এই কষ্টগুলো কখনোই উপশম হবে না ওর মৃত্যুর আগে অবধি। এই সময় কি আর গান আর নাচ বেরোবে? নয়নিকাও যোগ হলো সঙ্গে সঙ্গে, তবে ওরও ইচ্ছে নেই মোটেই। তবে কি আর করা, ওখানে কি আর ওরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবতে পারে? সব মেয়েরা তালি বাজাতে থাকে। রমেশ আর বল্লভ এসে দাঁড়ায় সেখানে, ফুলঝুরি চেয়ারে পায়ের উপর পা তুলে ব্যস্ত খাবার খেতে। গান শুরু করে একটা পেয়ারি, নিজের লেখা গান। আমারও মনের গভীরে তুমি আছো যতনে, বন্ধু বোঝো না কেন তবু, আমারও মনের গভীরে। কোমরে আঁচল গুঁজে ওকেও নামতে হয় সবার সঙ্গে নাচে। দুর্দান্ত নাচতেও পারে পেয়ারি, ইচ্ছে না হলেও ওকে আজ নাচতেই হয়। সঙ্গে যোগ দেয় রমেশ আর বল্লভ। নাচ গান শেষ করতে করতে বেশ সময় লাগে এদের, হাঁপিয়ে যায় সবাই। পেয়ারির জন্যে শরবতের ব্যবস্থা করে মেয়েগুলো। এক গ্লাস ওর দিকে এগিয়ে দিতে দিতে কাহিনী বলে, লে, অনেক সুন্দর গান আর নাচ জানিস তুই, কি করে যে চুপ থাকিস কে জানে। আমি জানলে না এখানে নাচ গানের পার্টি বসিয়ে দিতাম, লোকে সেগুলো দেখতেও ভিড় করে আসতো। ঠিকই বলেছিস তুই, কিন্তু কি করা যায় বল। কিছু বলে না ভূমিকা, ঢক ঢক করে খেয়ে নেয় শরবত। তারপর সবাইকে বিদায় জানিয়ে নিজের ঘরে গিয়ে বসে। নিচে ততক্ষণে ভাতের সময় হয়ে গেছে, খেতে ডাক পড়ে যায়। ভূমিকা তবুও ওঠে না। আজ কেন যেন বড্ড বাবা মায়ের কথাও মনে পড়ছে। কত ভালোবাসা ছিল দুজনের মধ্যে, কত ঝগড়াঝাটিও হতো। সেই যখন দুজনে কাজের ফাঁকে ঝগড়া করে কথা না বলে মুখ গোমড়া করে থাকতো, তখন ভূমি খেলা ছেড়ে দিয়ে বাবার কাছে বসতো আর গিয়ে জিজ্ঞেস করতো, বাবা, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা নেই গো, এত ঝগড়া কেন, এত কথা বন্ধ করা, দুজন দুজনকে একটুও ভালোবাসো না বলো? এদিকে আয়, শোন, এইগুলোই তো ভালোবাসা রে। যাদের মধ্যে যত বেশি ভালোবাসা, তাদের মধ্যে তত বেশি রাগ, অভিমান, ঝগড়া, বুঝলি? এটা কি করে সম্ভব বাবা? ঝগড়া নাকি আবার ভালোবাসা? মিথ্যে বলছো তুমি। না রে না, ঠিক বুঝবি একদিন, যেদিন তোর রাজপুত্র আসবে। আরে এখন তো তুই ছোট্ট নাকি। কিছুই মাথায় ঢুকতো না ভূমির। তবে হ্যাঁ, ঝগড়ার পর বাবা মায়ের ভালোবাসা দেখে অবাক হতো ও। তখন মনে হতো সত্যি যেন ওদের মতো কেউ কাউকে ভালোবাসে না, ওদের মতো যেন আর কারোর ভালোবাসা নেই এই পৃথিবীতে। মা যখন রেগে চোখ ফুলিয়ে কাঁদত, তখন ঠিক বাবা মায়ের পছন্দের গানগুলো লাগিয়ে দিত মোবাইলে। আর মা কাজ করতে করতে কখনো আনমনা হয়ে যেত গানের তালে, কখনো বাবা নিজেই গান বলতেন মায়ের থেকে সামান্য দূরে বসে। মা চুপটি হয়ে দাঁড়িয়ে কাঁদতেন, হয়তো কাছে গিয়ে জড়িয়ে ধরে মান অভিমান ভাঙাতে চাইতেন, কিন্তু পারতেন না। তবে বাবা ঠিক ম্যানেজ করতেন শেষে। বাবা একদিন বলেছিল, শোন, এই গানগুলো শুনলে না তোর মা আনমনা হয়। কারণ জানিস? কারণ এই গানগুলোই আমরা শুনতাম আগে প্রেম করার সময়। ও মা গো, সত্যিকারের ভালোবাসা।
আরে বাবা, তোর এগুলো মাথায় ঢুকবে না পুচকি। রাজপুত্র এলে ঠিক বুঝবি, বুঝলি? বাবা একদিন বলেছিল। সত্যি তারপর অনেক দিন একা হলে ভাবত ভূমি যে ওর একটা রাজপুত্র হবে, যার সঙ্গে ওরও এমন ভালোবাসা, মান, অভিমান থাকবে যে ওকে নিজের গলায় গান গেয়ে রাগ ভাঙাবে। কতদিন কতজনকে দেখেছিল ভূমি, কিন্তু কাউকেই ওর নিজের রাজপুত্র বলে মনে হয়নি। কতজন প্রপোজ করেছিল আগে, কিন্তু কাউকে দেখেই ওর মনে হয়নি যে এটা ওর সেই রাজপুত্র যার সঙ্গে ওর রাগ, অভিমান হবে, ভালোবাসা হবে। মনের আর স্বপ্নের কল্পনায় ওর একটা মুখ খোদিত আছে যার সঙ্গে কারোর মিল পায়নি ও। সেই মুখটা অসাধারণ বা অতি সুন্দর ঠিক নয়, সাধারণ, কিন্তু তার মধ্যেই অসাধারণ কিছু আছে যেটা নিজেই জানে না ও। সত্যি যদি কোনোদিন পায় ওকে। কত কাস্টমার এলো গেল, তার মধ্যেও কোনোদিনও পায়নিও তাকে। তার স্পর্শ যেন জানা নেই ওর, যেই স্পর্শে ওর মনে হবে এই সেই রাজপুত্র যে ওর মনে এতদিন অঙ্কিত আছে। সন্ধ্যায় রোজ দিনের মতো সাজতে পারল না। এই সন্ধ্যের সময় মিনুর কথা বড্ড মনে পড়ে ওর। দুটিতে এসে কত দুষ্টুমি করতে থাকে এ সময়। গাঢ় লাল রঙের হাওয়ায় ওরা সিল্কের শাড়ির সঙ্গে ম্যাচিং করা ওপেন শোল্ডার ব্লাউজটা পরে নিল। ছেড়ে দেওয়া চুলগুলোর মাঝে রজনীগন্ধা আর কপালে ছোট্ট লাল টিপ, ব্যাস এইটুকুনি, কিন্তু এতেই ওকে অসামান্য লাগে। জানলার গ্রিল ধরে চেয়ে থাকে আবার বাইরে অন্ধকারের দিকে। চোখের কোণগুলো আবার ভিজে যায় অজান্তেই। পেয়ারি বিবি। একসময় বাইরের দরজায় ডাক এলো। কণ্ঠটা কোনোদিনও শোনেনিও, কিন্তু কেমন যেন করে উঠল মনটা। ঠিক যেন চেনা কণ্ঠটা, কোথাও কারোর সঙ্গে যেন মিল আছেই। কিন্তু কারোর সঙ্গে মিলও খুঁজে পেল না, তাই উত্তর দিল সেখান থেকেই, ভেতরে আসুন, দরজা খোলাই আছে। বলেই আবার বাইরের দিকে তাকালো। আগন্তুক ঢুকতে ঢুকতে ঘরটা একটা মিষ্টি গন্ধে ভরে গেল। এই গন্ধটাও অচেনা, কিন্তু ওর কেমন যেন চেনা চেনা লাগলো। কিছু ভাবতে না ভাবতেই ওর ঘাড়ের ওপর চুলগুলো সরিয়ে আগন্তুক তাতে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। আহ করেই সেই মুখটার দিকে তাকালো ভূমিকা, আর অবাক বিস্ময়ে তাকিয়ে রইল ভূমিকা যুবকের দিকে। যুবক তখন ওর ঘাড়ে চুমু খেতেই ব্যস্ত। নিজের ঘাড়েই লেপ্টে থাকা মুখটা যতটা দেখা যায় ততটাই দেখতে লাগলো ভূমিকা পিছনের দিকে দৃষ্টি দিয়ে। ছেলেটির মুখটা ভালো করে দেখা যায় না, ওর মাঝের বড় বড় চুলগুলো নাক অব্দি প্রায় ঝুলে আছে। তবে কি যেন একটা চেনা ছোঁয়া পেয়েছে ও, কিন্তু এনাকে তো কখনোই দেখেনি ভূমি। তবে কেন এমন হচ্ছে? যুবক ভেবেছিল ওর এমন উন্মত্ততার জন্য মেয়েটিও ওকে পাগল করে দেবার মতো কিছু করবে, কিন্তু এতক্ষণ হয়ে গেলেও যখন ও কিছু করল না, তখন মুখ ওর ঘাড় থেকে তুলে অবাক হয়ে তাকালো সামনের দিকে। মেয়েটিকে দেখল ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে। লম্বা কালো চুলের মাঝে শ্বেত পাথরে খোদাই করা একটা পরী যেন ওর সামনে দাঁড়িয়ে আছে। গোল মায়াবী একটা মুখ, তাতে সুন্দর করে কালো ঘন পাতায় অঙ্কিত বড় বড় দুটি ছলছল করা চোখ, যেন টইটম্বুর জল ধরে আছে একটা স্বচ্ছ পুষ্করিণী। যেমন বাতাস লাগলে জল ছলকে ওঠে, তেমনি যেন একটু কষ্ট পেলেই এই চোখের জল টপ টপ করে পড়তে থাকে। তার সামান্য উপর চওড়া ঘন কালো ভ্রু যুগল, টিকালো নাক, তার নিচে পুরো গোলাপি দুটো ঠোঁট। সেই গোলাপি আভা গালেও লেগে আছে সর্বস্ব। কানের সামনে মাঝারি মাপের কয়েকটা চুল কান জড়িয়ে, আর কপালের ওপর জড়িয়ে কয়েকটা কোঁকড়ানো চুল। মাঝারি উচ্চতার ফর্সা ছিপছিপে গড়ন, তাতে দুধে আলতা মেশানো গায়ের রং, আর তাতে লাল টকটকে রঙের শাড়ির জন্য মনে হচ্ছিল সত্যি ও যেন সুন্দর ফুলের একটা পাপড়ি। ওর মুখের দিকে তাকিয়েই রইল যুবক। এতটাও যে কারোর মুখে মায়া থাকে সেটা একে না দেখলে জানতেই পারত না যেন যুবক। বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল জল ছলছল করা ভ্রমর কালো চোখের দিকে। এতক্ষণ অবধি ভূমিকাও তাকিয়েছিল নতুন যুবকের দিকে। কি যে আছে এই মুখে বুঝতেই পারছিল না। কেন যেন ওর আগমনের সঙ্গে সঙ্গে ওর মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। তাকিয়েই রইল ওর দিকে,
সেই ফর্সা লম্বা মুখটায় বড় দুটো আয়তকার চোখ, তার উপর বড় মোটা জোড়া ভ্রু, লম্বা তীক্ষ্ণ নাক, তার নিচে ধনুকাকৃতি গোঁফ, আর তার মাঝেই গোলাপি দুটো পুরু ঠোঁট। তার পাশ দিয়ে ঘন দাঁড়ির জঙ্গল কানের ওপরে গিয়ে মিশেছে। মাথায় ঘন চুল, মাঝখানে বড় আর দুপাশে বেশ চাপা। উচ্চতা বেশ লম্বা, 5 ফুট 9-10 হবেই। পরনে কালো ব্লেজার, তার ভেতর উঁকি মারছে সাদা টি শার্ট, আর উঁকি মারছে বুকের ঘন লোম, সঙ্গে কালো জিন্স আর কালো শু। মুখটার সঙ্গে কোথায় মিল পাচ্ছে বুঝতে পারছে না ভূমিকা। ওর মনে যার ছবি খোদাই আছে, এটা সেই রাজপুত্র নয় তো? কিন্তু কি করে হবে? ওর বিষাক্ত অন্ধকার জীবনে আবার রাজপুত্র? যুবক আমতা আমতা করতে লাগলো। ভূমিকা কথাটা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। এই কণ্ঠটা কোথায় যেন শুনেছে বলে মনে হচ্ছে। স্বপ্নে শুনেছিল কি ঠিক মনে করতে পারছে না। কিন্তু অনেকক্ষণ হবার পরেও যখন যুবক কিছুই বলতে পারল না, তখন ভূমিকা নিজেই বলে উঠল, ফার্স্ট টাইম নার্ভাস ফিল করছেন? প্লিজ সিট ডাউন। বলেই বিছানার দিকে আঙুল নির্দেশ করল। যুবক ভাবতে পারেনি হয়তো যে এখানে কেউ এত স্মার্টভাবে ইংরেজিতে কথা বলতে পারে। তবে কণ্ঠটাও খুব সুন্দর, খুব খুব মধুর, যেন বসন্তের কোকিল ডাকছে। দয়া করে বসুন। এইবার সম্পূর্ণ বাংলাতে বলল ভূমিকা। যুবক বসে পড়ল বিছানায়, কিন্তু কি বলবে বুঝতেই পারল না। প্রথমে এসেই বেশ ওর ঘাড় কামড়ে ওকে নিজের করেছিল, কিন্তু মুখটা দেখার পর এমনই হলো যে কেমন যেন সাহসে কুলাচ্ছে না। অথচ এত টাকা দিয়ে আসার কারণে ওর সাহস থাকা দরকার, মেয়েটার ওপর অধিকার ফলানো দরকার, কিন্তু কেন যেন সেটাই করতে পারছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার জন্য চা, কফি, শরবত, কোল্ড ড্রিঙ্কস কিছু আনবো? আপনার নার্ভাস ফিল যদি কিছু কমে, মানে। অবাক হয়ে নির্বাক হয়ে বসেই রইল যুবক। কি বলবে বুঝতেই পারছিল না। আর ওর উত্তরের অপেক্ষা না করেই মেয়েটি নিমেষে বেরিয়ে গেল দরজা টেনে দিয়ে। যুবক বিছানায় বসে বসে ভাবতে লাগলো অনেক কিছু। আচ্ছা, কেন এমনটা হচ্ছে ওর? ও তো এসেছিল একটা মেয়েকে কষ্ট দিয়ে নিজের মনের সমস্ত কষ্ট আর জ্বালা জুড়াতে, কিন্তু মুখটা এতটাই মায়াবী যে জাস্ট কিছু ভাবতেই পারছে না ও। যেন ওকে কষ্ট দিলে ও নিজেই কষ্ট পাবে। 10 মিনিট পর এলাম বলেই দরজাটা খট করে খুলে দেয় মেয়েটা। পর্দাটা সরিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলো আবার সেই মায়াবিনী। হাতে একটা ট্রেতে 2টো গ্লাস, আর হাতের কবজির কাছ থেকে লাল শাড়ির আঁচলটা মাটিতে লাগতে লাগতে এগোতে লাগলো সে। কাছে এসে এক হাতে ট্রে ধরে ছোট্ট টি টেবিলটা এক হাতে টেনে এনে ওর সামনে রেখে তাতে ট্রে রেখে আলতো হেসে বলে উঠল, এখানে ড্রিঙ্কসও আছে, আর আছে অরেঞ্জ জুস আর কফি। কোনটা নেবেন নিন, নিজে করে আনলাম। ভূমিকাকে এগুলো রোজ করতে বলা হয় কাস্টমারের সঙ্গে। ও করে ঠিক, কিন্তু ঠিক রোবটের মতোই, মানে যেটা না করলেই নয় আর কি। অথচ আজ এই যুবকের মধ্যে কি এমন খুঁজে পেল যেটার জন্য ওর মন ওকে সেই অভিনয়গুলোকেই বাস্তবে রূপান্তরিত করিয়ে দিচ্ছে। যুবক তখনও অবধি একটা কথাও বলতে পারেনি। এবার নিজেই হেসে ফেলল পেয়ারি। আরে ভয় পাচ্ছেন নাকি? আমাকে কি রাক্ষসী মনে হচ্ছে? ও মাই গড, খেয়ে নিন, কিছু ভালো লাগবে। লজ্জা ভয় বাদ দিন। নাকি ড্রিঙ্কস করতে চাইছেন, বাট লজ্জা লাগছে আমার জন্য? আমি বাইরে যাব? বলেই বাইরের দিকে পা বাড়ালো ভূমি, আর সঙ্গে সঙ্গেই নিজের হাতে কারোর হাত পেল। কেউ যেন বাধা দিল ওকে। পিছন ফিরে তাকাতেই দেখল যুবক ওর বাঁ হাতটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে ধরে ওর দিকে করুণ নয়নে চেয়ে, যেন ওকে যেতে দিতে চায় না। আর এই চোখের গভীর চাহনির দিকে তাকিয়ে আরেকবার নিজেকে হারিয়ে ফেলল ভূমিকা ওর মধ্যে। সরি, প্লিজ যাবেন না, আমার কোনো সমস্যা নেই বলেই ওর দিকে আবার তাকিয়ে রইল যুবক। অবাক হয় ভূমিকা, কারণ এই প্রথমবার কেউ ওকে আপনি করে বলল। সব কাস্টমার তো তুই তোকারি বলেই কাজ সেরে ভাগে, আর একটু ভুল হলেই গালিগালাজ করে।
এই অনেক দিন পর কেউ ওকে আপনি করে বলল। শুনতেও যেন ভালো লাগে, যেন ইচ্ছে হতে লাগলো ওর জন্য নিজেকে বদলে দিতে। সত্যি, যদি পারত এই অন্ধকার জীবনের কলঙ্ক নিজের গা থেকে মুছে দিতে। সত্যি যদি ওই রাজপুত্রের সঙ্গে ওর এই পল্লীতে নয়, দেখা হতো একটা পাহাড়ি বৃষ্টিতে, বা সমুদ্র স্নানের সময়, বা কলেজে ঢোকার গেটে সামান্য চোখাচোখি বা ধাক্কা খেতে খেতে, আর তখনও ওকে ঠিক এইভাবে তাকিয়ে দেখত ওর স্বপ্নের রাজপুত্র, আর আমতা আমতা করে এইভাবেই কথা বলতো। আর ভূমিকাও অবাক হয়ে দেখত ওর দিকে, আর মেলাতো বাবার বলা কথাগুলোর সঙ্গে। বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরতো আর বলতো, বাবা, জানো বাবা, ঠিক তোমার কথা মতো একটা রূপকথার রাজপুত্রের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি বলেছিলাম না ঠিক পাবি তুই? হ্যাঁ, এইবার সব বুঝতে পারবি, আর কিচ্ছু তোকে বোঝাতে হবে না। রাজপুত্রের সঙ্গে থাকতে থাকতে ঠিক ভালোবাসা বুঝে যাবি। এতদিন তো জ্ঞান জ্ঞান করে মাথা খেয়েছিস। মা হয়তো বলতো পাশ থেকে, এই করো তুমি মেয়েকে, বাপ হয়ে মেয়েকে এই স্বাদের প্রেম শেখাও, এই না হলে অপদার্থ বাবা, বাপের জন্মেও এমন বাপ দেখিনি। হ্যাঁ, বাপের জন্মে দেখোনি? দেখতে হবেও না, এই জন্মেই দেখো। আচ্ছা ভেবে দেখো তো, তুমিও যদি প্রেম না করতে, তবে কি আমার মতো এমন সুন্দর হ্যান্ডসাম একজনকে পেতে? কি বলো? হ্যান্ডসাম? আমার মুন্ডু? ওই মুন্ডু দিয়েই মুড়ি ঘন্ট করে খেয়ে নাও। সবকিছু কল্পনা করতে করতে হেসে ফেলল ভূমিকা সামান্য। ভাবতেই কেমন একটা আনন্দ লাগছে ওর মনে। ওর রাজপুত্র হয়তো ওকে খুব ভালোবাসত, আর সেও ভালোবাসত নিজের সবটা দিয়ে। কিন্তু এখন কি ভালোবাসবে? ওর গায়ে যে কলঙ্ক আর নোংরা দাগ, কেউ তো ভালোবাসতে পারে? বা রাজপুত্র যদি এলোই, তবে এত দিন পর কেন এলো? ওর আগের জীবনেই তো আসতে পারত। পিয়ারি, জানি না কি আছে, তবে তবে কেন যেন মনে হচ্ছে তোমাকে কষ্ট দিলে আমার নিজেরই কষ্ট লাগবে। পারছি না কেন পিয়ারি তোমাকে কষ্ট দিতে। বলেই করুণ নয়নে যুবক তাকালো ভূমিকার দিকে। তবে কি আপনি আমাকে কষ্ট দিতে এসেছেন? কিন্তু দিলেন না কেন? বললাম না যে তোমার মুখে এমন কিছু একটা রয়েছে যেটা বাধ্য করাচ্ছে বন্ধ করতে। সত্যি, আপনার কথা শুনলে খুব হাসি পায়। এই এত বছরে কারোর মুখে এমন কথা কখনো শুনিনি। আচ্ছা, ওসব বাদ দিন। আপনি এখন কি করবেন? আগে কিছু খেয়ে নিন। অরেঞ্জ জুস। জানেন তো, আমি আগে কখনোই ড্রিঙ্কস নিতাম না, বাট নতুন জীবনে আসার পর নিজের জীবনের প্রতি আমার বিতৃষ্ণা এসে গেল, আর তাই আমি ড্রিঙ্কস প্রচুর লাইক করতে শুরু করি। তবে আজ আর ইচ্ছে নেই। আরে কেন? আমাকে দেখে লজ্জা? কি হলো পিয়ারি, বলো। কি বলবো বলুন? আসলে মনে হচ্ছিল আমি আপনার ওপর সামান্য অধিকার বিস্তার করে ফেলেছি ভুল করে। আমার কথা ভেবে লজ্জা পাবার বা কি আছে বলুন তো আপনার? আমি বললেই বাকি, আর না বললেই বাকি। আপনি তো আপনার পছন্দের জিনিসটাই বাঁচবেন। আমি কী সব ভাবছি আর বলছি বলুন তো? আসলে আপনার মতন করে কেউ এইভাবে সময় দেয়নি এতগুলো বছরে, আর তাই। সত্যি বলছি পিয়ারি, তোমার জন্যই আজ ড্রিঙ্কস নিতে ইচ্ছে নেই, তাই আমি জুসটাই খেলাম। প্রথমবার যেন জানতে পারলাম যে কারোর কথায় এতটা মিষ্টতা থাকে। দাঁড়াও, আগে খেয়ে নি। বলেই ঢকঢক করে সবটা মুখে ঢালল যুবক। এবারে গল্প হোক। বলেই তো পেয়ারির দিকে তাকাতেই দেখল পেয়ারি এতক্ষণ ধরে ওর মুখের দিকেই হাঁ হয়ে চেয়েছিল। ও তাকাতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তবে আপনার ক্ষতি। আপনাকে যতক্ষণ সময় দেওয়া হয়েছে তার একটুও বেশি সময় কিন্তু আপনি এখানে থাকতে পারবেন না। তো গল্প করলে কাজ কখন করবেন? বললাম তো, তোমাকে কষ্ট দেবার আমার সাধ্য নেই। কে বলল আপনাকে যে আমি কষ্ট পাবো? এটা আমার পেশা, আর এটাই আমি রোজ করি। কষ্ট কেন হবে?
যার চোখের এত গভীরতা তার মনটাও মাপতে হয়তো বেশিক্ষণ সময় লাগে না। নিজের চোখের দিকে কখনো তাকিয়েছো? না তো, কি আছে ওতে যে মন পড়তে পারলেন? আয়নায় ভালো করে দেখলেই বুঝতে পারতেন। ফাঁকা সময় দেখে নিন প্যারি। যাকে বসুন না হয় কাছে। ভূমিকা এটারই যেন ওয়েট করছিল। ওর কাছে বসে ওর চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে গল্প করতে ইচ্ছে হচ্ছিল। ট্রেটা সমেত টেবিলটা সরিয়ে ওর কাছে বসলো, একটা পা বিছানায় দিয়ে আর একটা পা ঝুলিয়ে রেখে। বলুন, যদি গল্পই করবেন তো আপনার এই মন্দ প্রেমের কাহিনীটা না হয় বলুন, আর বলুন এখানে আসার বৃত্তান্ত। অনেকক্ষণ চুপ হয়ে বসে থাকলো যুবক, একটু যেন বিশ্রাম নিচ্ছিল সবটা বলার জন্য। হ্যাঁ, তবে বলবে ঠিক, সবটা বলে হালকা হতে চায়। মনের মধ্যে কষ্টগুলো জমা রাখলে সেগুলো জমে জমে মানুষকে পুড়ে ছাই করে দেয়। দাবানল জ্বলতে থাকে মনে, সেগুলো কাউকে বললে অনেকটা হালকা লাগে মনটা। সে সেই শ্রোতা যেই হোক না কেন, তার একটু সান্ত্বনায় হয়তো মনটা একটু হালকা হয়। যে কথাগুলো কাউকে বলার মতো পায়নি, এই মেয়েটিকে দেখে যেন সেই ভরসাটুকু পেয়েছে ও আজ। মেয়েটির মধ্যে যে কি জাদু আছে ও জানে না, শুধু এইটুকুই মনে হচ্ছে যে ও হয়তো ওর খুব খুব কাছের কেউ, যাকে বললে সে ওর সবটা বুঝবে। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন।